মানুষ যখন দুই ফুলের টক্কর দেখছে, ঠিক সেই সময় আগামীকাল বর্ধমানে দুই ফুলের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ। জেপি নাড্ডার রোড শো রয়েছে এবং বিজেপির রাজ্য সভাপতির দিকে রাস্তা থেকে ফুলের পাপড়ি ছুড়ে দেবেন দলীয় কর্মী সমর্থকরা। পাল্টা তাদের দিকে লাল গোলাপ দিয়ে অভিবাদন জানাবেন নাড্ডা। মজুত করা হয়েছে 2.5 টন গাঁদা ফুল, 15,000 গোলাপ ফুলেরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে বিজেপির কর্মী সমর্থকরা জেপি নাড্ডাকে অভিবাদন জানাবে গাঁদা ফুলের পাপড়ি ছুঁড়ে। ঠিক সেই সময় জেপি নাড্ডা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ছুঁড়ে দেবেন লাল গোলাপ। আজ আমাদের যেটা সকাল থেকে দেখছেন, যে আপনারাও দেখে বলছেন যে এত ফ্ল্যাগ, এত ফেস্টুন, এত সুন্দরভাবে সাজানো, যে কি করে করলে এক রাত্রের মধ্যে। তো আমি বলছি এখনো অবধি কিচ্ছু হয়নি। কাল সকালে দেখবেন বর্ধমান শহরের যে নকশা আছে, মানে যে দেখতে লাগবে, একদম পুরো ফুলের মতো সাজানো থাকবে। আর খুব সুন্দর র্যালি যেটা কালকে আমরা হবে। রোড শো চলাকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ফুলের পাপড়ি ছুঁড়ে সম্বর্ধনা জানাবেন বিজেপির কর্মী সমর্থকরা এবং প্রত্যুত্তরে গোলাপ ছুঁড়ে ভালোবাসা জানাবেন, অভিনন্দন জানাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপির জেলা অফিসে চলছে তারই প্রস্তুতি। দেখাই যাচ্ছে যে এখানে রাশি রাশি গাঁদা ফুলের মালা নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত 2.5 টন গাঁদা ফুল নিয়ে আসা হয়েছে এবং তারই পাপড়ি তৈরি করা হচ্ছে। অন্যদিকে থরে থরে সাজানো রয়েছে গোলাপ। এখনও পর্যন্ত এখানে 15,000 গোলাপ চলে এসেছে এবং এই গোলাপই ছুঁড়বেন জনতার উদ্দেশ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সব মিলিয়ে এই রোড শোকে ঘিরে এখন কিন্তু প্রস্তুতি শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। সারা রাত লেগে যাবে এই পাপড়ি তৈরি করতে, এমনটাই জানাচ্ছেন এই কাজের সঙ্গে যুক্ত কর্মীরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। একসময় বর্ধমানকে লাল দুর্গ বলা হতো, তবে এখন সে সবই অতীত। এই বর্ধমান জেপি নাড্ডার সফরের আগে গেরুয়ায় মুখ ঢেকেছে। কাটোয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতির যাত্রাপথ ছয়লা তৃণমূলের পতাকায়। রাজার শহর এখন গেরুয়াময়। রাজনীতির ইতিহাসে টানা 3 দশক লাল ছিল বর্ধমান। পরিবর্তনের ঝড়ে ফিকে হয়েছে লাল, রয়েছে সবুজের স্রোত। রাজ আমলের বর্ধমানে এই প্রথম গেরুয়া বিস্ফোরণ। যেদিকে চোখ যায় শুধু পদ্ম আর পদ্ম। কাটোয়ায় আবার উল্টো ছবি। জগদানন্দপুরের হেলিপ্যাড থেকে নেমে যে পথে মুস্থুলি গ্রামে যাবেন নাড্ডা, তার দুপাশে ঘাস ফুলের দাপট চোখে পড়ার মতো। শাসক দল যেন বুঝিয়ে দিচ্ছে, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। 1 ইঞ্চি জমি যে ছাড়বো না, সেটার ওদের সর্বভারতীয় নেতৃত্বকে বুঝিয়ে দিতে চেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ সুখে আছে। কাটোয়ার সভা সেরে বর্ধমানে রোড শো করবেন নাড্ডা। প্রথমে বিজেপি বিসি রোডের জন্য অনুমতি চাইলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় জিটি রোডের জন্য অনুমতি দেয় পুলিশ। সেখানেই ঠিক হয় নয়া রুট। ডায়মন্ড হারবারের ঘটনা ছেড়ে নাড্ডার এবারের সফর ঘিরে নিরাপত্তা আঁটো সাঁটো। শুক্রবার সভার 24 ঘন্টা আগে কাটোয়ার মুস্থুলি গ্রামে যান খোদ পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। যে বাড়িতে দুপুরে খাবার খাবেন নাড্ডা, সেখানেও যান। यहाँ पर पार्टी ऑफिस जाएंगे, पार्टी ऑफिस से निकल करके हमारी सभा को करना, फिर दर्शन का कार्यक्रम है, फिर प्रेस करके हमारी कोर टीम की बैठक है। আগের সফর থেকে ফিরে করোনায় আক্রান্ত হন বিজেপি সভাপতি। এবার তাঁর সফরের আগে গুরুত্ব পাচ্ছে কোভিড বিধি। নাড্ডার সভার সঙ্গে যুক্ত বিজেপি নেতা কর্মীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে। যে কৃষকদের বাড়িতে নাড্ডা যাবেন, তাদেরও কোভিড পরীক্ষা হয়েছে। প্রস্তুতি শেষ, অপেক্ষা নাড্ডা। শরদিন্দু ঘোষ ও রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। তাল অনেক আগে কেটেছিল, এবার চলচ্চিত্র উৎসবেও রুদ্রনীল ঘোষ গেলেন না। প্রশ্ন তুললেন, কোভিড আমফানের পর কিসের উৎসব? বিপর্যয়। দাদা, আমি 7-5 থাকি না, যে যা করে দেখি ভাই, সুবিধেটা নিয়ে যাই, দুম করে প্রকাশ্যে আসি না। 7-5 না থাকা সেই রুদ্রনীল ঘোষই প্রশ্ন তুললেন। চলচ্চিত্র উৎসবে প্রতিবারের চেনা মুখ রুদ্রনীল ফিরিয়ে দিলেন আমন্ত্রণ পত্র। প্রকাশ্যেই প্রশ্ন তুললেন।
আমাদের রাজ্যে প্রায় টাকা নেই করোনা আমফানের ফলে, সেক্ষেত্রে জায়গায় আদপেই ফিল্ম ফেস্টিভ্যাল বা গান মেলার টাকা সরকার বরাদ্দ করতে পারবে কিনা সে নিয়েও আমার প্রশ্নের জায়গা ছিল। এই ফেস্টিভ্যালটার জায়গায় যদি ওই টাকাটাই গরিবদের মধ্যে বিতরণ করবা যদি কোনো ফেস্টিভ্যাল হতো তাহলে বোধহয় দেখতে ভালো লাগতো, কারণ প্রচুর মানুষ এখনো রোজগারে ফিরতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো গর্জে উঠতে হয়েছে কাটমানি ফেরত দেওয়ার জন্য, কান ধরে উদ্বোস করেছে, সারা রাজ্য দেখেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যেটা চেয়েছেন মানুষের উপকারের জন্য, দলেরই একাংশের নেতা মন্ত্রী এবং কর্মী তারা সেটাকে হতে দেননি। রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ মুখ হিসেবেই রুদ্রনীলের পরিচয়। তৃণমূলের ভোট প্রচারের মঞ্চেও দেখা গিয়েছে তাকে। রাজ্যে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের চেয়ারম্যানও করা হয় তাকে। সেই রুদ্রনীলকে জন্মদিনে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন বিজেপির শঙ্কুদেব পণ্ডা। তারপরেই তাল কেটেছে। যেভাবে আমার রাজ্যের সরকার এবং শাসক রাজনৈতিক দল যেভাবে তাদের বিভিন্ন ভূমিকায় তারা অবতীর্ণ হচ্ছেন, সেই ক্ষেত্রে মানুষের যেমন প্রশ্ন উঠেছে তেমনি আমি একজন সামাজিক মানুষ হিসেবে আমারও কিছু প্রশ্ন এসেছে। পাল্টা প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা সৌগত রায়। প্রশ্ন তুলেছেন রুদ্রনীলের উদ্দেশ্য নিয়ে। রুদ্রনীল কে? উনি এমএলএ, এমপি না তো? ওকে এত গুরুত্ব দেবার কি আছে? উনি এসছিলেন, ওর একটু অভাব চলছিল, উনি ভোকেশনাল এডুকেশনের দায়িত্বে গিয়ে 70,000 টাকা মাইনে পেতেন। অনেক সময় ধান্দাবাজরা ঢুকে পড়ে, ধান্দাবাজ আমরা বুঝতে পারিনি, এখন বুঝছি। আমাদের কোনো ভুল হয়নি এরকম তো বলতে পারবো না, রুদ্রনীল একটা ভুল। তাহলে কি শুভেন্দুর পথেই হাঁটবেন রুদ্রনীল, নাকি ফিরে যাবেন বারান্দায়? নিউজ 18 বাংলা। আমরা আগে দেখিয়েছিলাম যে 21-এর ভোটকে মাথায় রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়, যে বৈঠকে উপস্থিত ছিলেন কাকুলি ঘোষ, দস্তিদার, সৌগত রায় সহ আরো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবং সেই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হলো, কি নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূল নেত্রীর পক্ষ থেকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, দেখো, তৃণমূলের যে ওয়ার্কিং কমিটি রয়েছে সেই ওয়ার্কিং কমিটির বৈঠক এদিন অনুষ্ঠিত হয়েছে, ফলে তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। মূলত দুটো জিনিস পরিষ্কার করে দেওয়া হয়েছে। এক, যারা দল ছেড়ে যাচ্ছে তাদেরকে নিয়ে ভাবনা, কার্যত তাদের ভাবনা চিন্তা করা ছেড়ে দেওয়া হোক। গত কয়েক বছর ধরে অর্থাৎ সরকারে থাকাকালীন একাধিক কাজ করেছে হচ্ছে সরকার, এবং সেই সরকারের যে কাজের মূল্যায়ন এবং সাধারণ মানুষের কাছে সেই কাজের বিষয়টিকেই তুলে ধরতে হবে, সেটাকে প্রাধান্য দিতে হবে। এটি এক। দ্বিতীয়ত হচ্ছে এবারে নির্বাচন যেটা হচ্ছে সেই নির্বাচন হবে হচ্ছে বাংলার যে সংস্কৃতি ঐতিহ্য এটাকে মাথায় রেখে সেটাকে করতে হবে, ফলে সেই বিষয়টাকেও রাখতে বলা হয়েছে। এছাড়া যেহেতু সামনে নির্বাচন, তার জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করতে পারা যায়, বিশেষ করে ম্যানিফেস্টোতে কি কি বিষয় আনতে পারা যায়, সেই যাবতীয় বিষয় নিয়েও এদিনের এই বৈঠকে আলোচনা করেছেন দলনেত্রী। ধন্যবাদ আবির। এদিকে তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে 3টি নতুন মুখ দেখা গেল এবং এই ওয়ার্কিং কমিটিতে জায়গা পেলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের মুকুল, শোভন চ্যাটার্জি আর শুভেন্দু ছেড়ে গিয়েছে, তাদের জায়গায় ওয়ার্কিং কমিটিতে নেওয়া হলো শোভনদেব, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য। একটা রিজলিউশন নিয়েছি যে এই 3টে কৃষি আইনের আমরা বিরোধিতা করব এবং কৃষকদের আন্দোলনের সমর্থন করব। আর 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আমরা বড় করে অবজার্ভ করব। এক সোমবারে হয়নি তো কি হয়েছে, আরেক সোমবার শোভন চট্টোপাধ্যায় কামব্যাক র্যালি হতে চলেছে। গোলপার্ক থেকে সেলিমপুর বিজেপির মিছিলে থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কথা ছিল 4 জানুয়ারি রাজনীতিতে গ্র্যান্ড রি এন্ট্রি হবে শোভন চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে প্রথমবার রাস্তায় নামবেন। সেদিনে বিজেপির হয়ে রাস্তায় নামার কথা ছিল দলের নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে যায় রাজনীতিতে শোভনের কামব্যাক। সেই সময় হয়নি তো কি, এই সোমবার গেরুয়া ঝান্ডা হাতে পথে নামছেন শোভন। ঘনিষ্ঠ মহলে তেমনটাই জানিয়েছেন বিজেপি নেতা। সোমবার দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত র্যালি। গত মিছিলের মতো এবার আর জল ঘোলা হয়নি পুলিশি অনুমতি নিয়েও। বিকেল 4টের র্যালিতে ইতিমধ্যে অনুমতি মিলেছে।
বিজেপি সূত্রে খবর, শোভন বৈশাখী ছাড়াও মিছিলে থাকতে পারেন দলের আরো কয়েকজন প্রথম সারির নেতা। গত সোমবার মিছিল না হলেও একের পর এক দলীয় বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, কলকাতা জোনের নেতাদের নিয়ে বেশ কিছু স্ট্র্যাটেজিও আলোচনা করে ফেলেছেন তিনি। পাকের চোখ এখন 21-এর ভোটে কলকাতা জোনে বিজেপির আসন বাড়ানো। মোট 51টি বিধানসভা কেন্দ্র নিয়ে বিজেপির কলকাতা জোন। জোনে দক্ষিণ 24 পরগনার 31, কলকাতার 11 এবং উত্তর 24 পরগনার 9 আসন। এর মধ্যে 2016 বিধানসভা ভোটে 47 আসনে জেতে তৃণমূল। 2019-এর লোকসভা ভোটের নিরিখে দক্ষিণ 24 পরগনার সব আসনে এগিয়ে তৃণমূল। কলকাতায় 8 আসনে এগিয়ে তৃণমূল, 3 আসনে বিজেপি। উত্তর 24 পরগনার 9 আসনের মধ্যে 2 আসনে বিজেপি এগিয়েছিল। 2 বিধায়ক শোভন চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত এখন বিজেপি নেতা। কলকাতা প্রাক্তন মেয়র শোভন তৃণমূলের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতিও ছিলেন। কলকাতা জোনের কমপক্ষে অর্ধেক আসন জেতার টার্গেট নিয়ে নামছে বিজেপি। শোভন ঘনিষ্ঠ সূত্রের খবর, সোমবারের র্যালির পর সেলিমপুরে দলের অফিসেও যাবেন শোভন চট্টোপাধ্যায়। 14ই আগস্ট 2019 বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন বৈশাখী। এবার ভোটে ঝাঁপিয়ে পড়ার পালা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আগামীকাল অর্থাৎ শনিবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ সন্ধে দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল, আর সেখানে তিনি দেখা করবেন অমিত শাহের সঙ্গে, তেমনটাই খবর রাজভবন সূত্রে। গত 6 জানুয়ারি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক 3 দিনের মাথায় এবার স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যপাল বৈঠক। প্রাথমিকের নিয়োগে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। 2009 বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বজন পোষণের অভিযোগ ওড়ালো হাইকোর্ট। 15 দিনে মেধা তালিকা প্রকাশ এবং পরের 15 দিনে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। 2009 তৎকালীন বাম সরকার প্রাথমিকের নিয়োগে বিজ্ঞপ্তি জারি করে। 2010-এ বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষাও সম্পূর্ণ হয়। 2011-এ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই বাম আমলের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। তৃণমূল সরকারের যুক্তি ছিল মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া এই 4 জেলায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজন পোষণ হয়েছে। এরপর 2014-তে নতুন করে পরীক্ষা নেওয়া হয়, যে পরীক্ষার মেধা তালিকা এখনো দিনের আলো দেখতে পায়নি। তার মধ্যেই 2009-এর বিজ্ঞপ্তি অনুযায়ী মেধা তালিকা প্রকাশ এবং প্রাথমিকে নিয়োগের জন্য 30 দিনের সময়সীমা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশ, বাম আমলের নিয়োগকে স্বীকৃতি দিল হাইকোর্ট। মালদা, উত্তর 24 পরগনার মেধা তালিকা প্রকাশ করতে হবে। 15 দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের 15 দিনের মধ্যে প্রাথমিকে নিয়োগ করতে হবে। এখন শূন্যপদ না থাকলে নতুন করে শূন্যপদ তৈরি করতে হবে। যেই ছেলেগুলো 2009 থেকে অপেক্ষা করছিল তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল 2012-তে এসে, আবার নতুন করে পরীক্ষা দিতে হলো। প্যানেল অ্যাপ্রুভ হলো, প্যানেল পাবলিশ হলো না। তারা যে এতদিন ধরে যন্ত্রণায় ভুগছিল, আজকে তারা একটু রিলিফ পেল। আজকে মহামান্য বিচারপতি আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে বলেছেন এবং প্যানেল প্রকাশ করার পরে যথাযথ যা ব্যবস্থা আছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সেটা আছে উনি করতে বলেছেন। হাওড়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ। দক্ষিণ 24 পরগনায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা চলছে আদালতে। উত্তর 24 পরগনায় 2600 পদে নিয়োগের নির্দেশ। মালদায় 1331 পদে নিয়োগের নির্দেশ। একই 2014 পরীক্ষার পর 6 বছরেও প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি রাজ্য। তার উপর হাইকোর্টের শুক্রবারের এই নির্দেশ ভোটের আগে রাজ্যের কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আদিবাসী সম্প্রদায়ের মর্যাদা চাই, এই দাবিতে কলকাতা কর্মীদের প্রতিবাদ সভা। সেখানে হাজির অধীর চৌধুরী। তুঙ্গে চর্চা। ছিল নবান্ন অভিযানের পরিকল্পনা, পরে সেই অভিযান স্থগিত করে রানী রাসমণি রোডে হল প্রতিবাদ সভা। আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবিতে সরব হলেন কুর্মীরা। তাদের দাবি, 1931 সালের আগে পর্যন্ত কুর্মীরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছিলেন, তারপর তাদের জেনারেল কাস্ট করে দেওয়া হয়। 1950 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কমিশন গঠন করলেও তাতে কোনো লাভ হয়নি।
এরপর থেকেই বিভিন্ন সময়ে আদিবাসী সম্প্রদায়ভুক্ত হওয়ার দাবিতে আন্দোলন করেন কুর্মীরা। কুর্মীদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবিতে 2017 সালে কেন্দ্রের কাছে একটি রিপোর্ট পাঠায় রাজ্য সরকার। ভুল থাকায় সেই রিপোর্ট ফেরত পাঠিয়ে দেয় কেন্দ্র। অভিযোগ, তারপর থেকে কেন্দ্রের কাছে সংশোধিত রিপোর্ট পাঠায়নি রাজ্য। এই যে আইডেন্টিটি লেস আমরা, তাই আমরা এই যে হাজার হাজার কর্মী, টোটাল কর্মী আমাদের 2 কোটি কর্মী, কিন্তু আমরা সেখানে আইডেন্টিটি লেস। আমরা এই দাবি নিয়ে নবান্নতে আমরা যাচ্ছি এবং এই দাবি আমরা কয়েকবার আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি, কিন্তু ফার্দার যে কমেন্ট এবং জাস্টিফিকেশন সেটা কিন্তু আর আমরা পাই নাই। কুর্মীরা রাজপথে, তরজা তুঙ্গে। আমরা আমাদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বহুবার চিঠি দিয়ে লিখেছেন। আমরা আবার আমাদের দপ্তর থেকে পুনরায় চিঠি দিয়েছি যে বিষয়টি তারা বলছেন, এই বিষয়টি তারা দেখুন। রাজ্য যখন পাঠাবে এই ব্যাপারটা, যেখানে কমিউনিটি আইডেন্টিফাই, এটা রাজ্যে বিধান করে পাঠালে কেন্দ্র তাকে নিশ্চিতভাবে করবে, এটাই আইন আছে। আমি কংগ্রেসকেও বলবো, আমি বামপন্থীদেরও বলবো, আমি টিএমসি কে বলবো, আমি বিজেপি কে বলবো, আদিবাসী সমাজ নিয়ে রাজনীতি বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। পর্যবেক্ষকদের মতে এ রাজ্যে কুর্মী ভোটের গুরুত্ব রয়েছে। কুর্মীরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে পড়েন। 19-এর লোকসভা ভোটে জঙ্গলমহলে আদিবাসী ও এরকম পিছিয়ে পড়াদের সমর্থন পায় বিজেপি, তা ভোটের ফলেই স্পষ্ট। জঙ্গলমহলের 4 জেলায় 6টি লোকসভা আসন, 2019-এর লোকসভা ভোটে 5টিতেই জেতে বিজেপি। এবার কি হবে? কুর্মীরা পথে, তাদের মন এবার কোন দিকে? পদ্ম ফুলে নাকি জোড়া ফুলে? উত্তর দেবে ইভিএম। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা।